আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে শফি। পর্ব সংখ্যা 25 থেকে 27 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। রাতের আকাশ দেখায় মগ্ন নূর। আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভেবে চলেছে সে। আসমিন এখনো বাসায় আসেনি, তার জন্যই অপেক্ষা করছে নূর। মুখে স্বীকার না করলেও সে আসমিনকে অসম্ভব ভালোবাসে। আসমিন তার রক্তে মিশে আছে। এক মুহূর্ত চোখের আড়াল হলেই বুকের ভিতর আনচান শুরু হয়ে যায়। আচ্ছা, আসমিন কি বুঝতে পারে তার অস্থিরতা? তার চোখ দেখে ভালোবাসার গভীরতা বুঝতে পারে এই বজ্জাত মনটি? আসমিনের ভালোবাসায় আবার ডাক ডো- ডা- অত রাগ ডাক নেই। সে যেখানে সেখানে নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলে। গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন বইয়ের কথা মনে পড়লে মিটিং থামিয়ে গম্ভীর গলায় বলে, কিছুক্ষণ আলোচনা বন্ধ রাখুন। আমি আমার বউকে মিস করছি। তার সাথে কথা বলা এই মুহূর্তে অক্সিজেন নেওয়ার মতো জরুরি। প্রথম প্রথম সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেও এখন এসব স্বাভাবিক হয়ে গেছে। আড়ালে সবাই মুখ টিপে হাসলেও মুখ ফুটে কিছু বলার সাহস কেউ করে না। পিছন থেকে কেউ জড়িয়ে ধরায় ধ্যান ভাঙল নূরের। আসমিনের জেন্টস পারফিউম নাকে ধাক্কা খেতেই মুখে হাসি ফুটল নূরের। আমাকে রেখে আকাশে কি দেখো বউ? নূর হালকা হেসে জড়িয়ে ধরল আসমিনকে। আকাশের মাঝে আমি আপনাকেই খুঁজি মন্ত্রী সাহেব। আপনি যখন আমার থেকে দূরে থাকেন তখন আমার আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। মনে হয় এই আকাশের নিচেই তো আপনি আছেন। আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। আমি আর আপনি আর আমি এক আকাশের নিচেই আছি। আসমিন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আজ নূরের চোখে শুধু তার জন্য ভালোবাসাই দেখতে পাচ্ছে। আসমিন নূরের কপালে চুমু খেয়ে মন্থর গলায় বলল, ভালোবাসি বউ। আমাদের মাঝে যাই কিছু হয়ে যাক না কেন, কখনো আমাকে ছেড়ে যেও না। সহ্য করতে পারবো না আমি। আমার জীবনে আমি নিজের বলতে শুধু তোমাকেই বুঝি, যে আমার একান্ত ব্যক্তিগত মানুষ, যাকে আমি আমার নিজের চেয়েও বেশি চাই। তুমি আছো, তুমি হচ্ছে আমার একমাত্র প্রশান্তির কারণ, আমার চক্ষু শীতলকারিণী। তুমি যদি চাঁদ হও তাহলে আমি সুবিশাল আকাশ নূর। তোমার আমাতেই অস্ত্র যেতে হবে। পালানোর চেষ্টা করো না নূর। তোমার শুরু থেকে সমাপ্তিও আমিতেই সীমাবদ্ধ। নূর একদৃষ্টিতে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন নিজেকে আবদ্ধ করে নিল নূরকে। নাকে নাক ঘষে গালে হাত বুলিয়ে নূরের চোখে চোখ রাখলো। নূর আসমিনের চোখে চোখ রেখে বলল, আমার বিশ্বাস নিয়ে কখনো খেলবেন না মন্ত্রী সাহেব। আমি বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করি না। যে সম্পর্কে ধোঁকা, কপটতা, প্রতারণা থাকবে সে সম্পর্ক নূর পায়ে মারাতে 1 মিনিটও সময় নষ্ট করবে না। আপনি আমাকে বিশ্বাসের নিশ্চয়তা দিন, আমি আপনাকে সম্পর্কের নিশ্চয়তা দিব। নূর নামের অর্থ জানেন তো মন্ত্রী সাহেব? নূর মানে হচ্ছে আলো। আলোকে বন্দি করার ক্ষমতা আল্লাহবাদে কার আছে? আমি চাইলে আপনি আমার ছায়ার নাগালও পাবেন না। তাই সাবধান। যে নূর আপনাকে ভালোবেসে জান্নাত দেখাতে পারে, সে নূর ঘৃণা করে আপনার জীবন জাহান্নামও করে দিতে পারে। আসমিনের বুক কেঁপে উঠল নূরের কথা শুনে। হাতের বাঁধন হালকা হয়ে গেল। অস্থির চোখ জোড়া নূরের চোখে রাখতেই নূরের কথার সততা দিনের মতো পরিষ্কার দেখতে পেল সে। নূর গভীর চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। তার বুকেও কাঁপন ধরেছে। এই ভালোবাসায় ফাটল ধরবে না তো? ভালোবাসার খুনছুটিতে নূর আর আসমিনের জীবন। কামিনী চৌধুরী হঠাৎ করেই চুপ করে গেছে। আশিয়ান আশিয়ানও নিজের মতোই আছে। এ যেন ঝড় আসার আগের নিস্তব্ধতা। আসমিন আর নূরের সম্পর্ক স্বাভাবিক দেখা গেল তাদের মনের খবর সম্পর্কে কেউই অবগত না। গত 1.5 মাস যাবৎ অমি গুম হয়ে আছে। আমজাদ চৌধুরী নিজের মতো থাকে। সংসারটা মায়া বেগম টেনে হিচড়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। সংসারের দিকে কারোর মন নেই। যে যার কাজে ব্যস্ত। আসমিন রাজনীতি নিয়ে ইদানিং খুব ব্যস্ত থাকে। যতটুকু সময় পায় নূরের সাথেই কাটায়। হঠাৎ করে নূরের অফিসে লারার আগমন। লারাকে দেখে বিরক্ত চোখে তাকালো নূর। আসমিনের এত অপমানের পরেও এই মেয়ের লজ্জা হয়নি। লুবানা লারার এভাবে হুট করে ঢুকে পড়ায় কপাল কুঁচকে তাকিয়ে আছে। নূর চোখ ঘুরিয়ে নূরের দিকে তাকাতেই বুঝলো এই আগন্তুকের আগমনে নূর খুশি নয়। এভাবে অসভ্যের মতো নক না করে ঢুকে পড়লেন কেন? যান আবার গিয়ে নক করে তারপর অনুমতি নিয়ে তারপর আসুন। লুবানার কাটকাট গলায় বলা কথাগুলো শুনে মেজাজ খারাপ হয়ে গেল লারার। মুখে লাগাম দিয়ে কথা বলো। 2 টাকার কর্মচারী হয়ে এভাবে কথা বলো কিভাবে? সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বাইরে যাও, আমার নূরের সাথে কথা আছে। মুখে লাগাম দিব কেন? আমি কি ঘোড়া নাকি? আমার লাগামের কথা চিন্তা না করে আপনি আপনার পায়ে লাগাম দিন, যেখানে সেখানে ঢুকে পড়ে। লারা দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল লুবানার দিকে। নূর নিজের মতো কাজ করে যাচ্ছে। এখানে কি হচ্ছে তাতে তার কোনো মাথা ব্যথা নেই। লারা নূরের এই নির্লিপ্ততা দেখে ফুঁসে উঠল। দাঁত কিরমির করে বলল, খুব দেমাক বেড়েছে না? যে আসমিনের জন্য এত আকাশে উঠছো সেই তোমাকে ছুঁড়ে ফেলবে। বুক করা শেষ হলে রাস্তায় ছুঁড়ে মারবে। তখন না এ ঘাটের রবে না ও ঘাটের। নূর শান্ত চোখে তাকালো লারার দিকে। চেয়ারে গায়ে লিয়ে দিয়ে শান্ত গলায় বলল, নূর কোনো মন্ত্রীর দাপটে চলে না। আমি কে ভুলে গেছো বুঝি? তেজিব নূর শিকদার আমি। শিকদাররা মন্ত্রী বানায়, মন্ত্রীদের ক্ষমতায় চলে না। তোমার কি মনে হয় লারা, পুকুরের পানি দিয়ে শিকদাররা এই সাগর বানিয়েছে? নর্দমায় থাকো থাকো তো, তাই এই বিশাল সাম্রাজ্য সম্পর্কে ধারণা নেই। লুবানা একে নর্দমায় ফেলে দিয়ে এসো। ম্যাডামের এত ভালো পরিবেশ সহ্য হয় না।
লারা সাপের মতো ফুসফুস করতে লাগলো, শুধু একটা সুযোগের অপেক্ষা, তখন দেখবে এত ভাব কোথায় থাকে। ও ম্যাডাম, দরজা ওই দিকে, নাকি সিকিউরিটি ডাকতে হবে? লারা লুবানার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল অফিস থেকে। নূর চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে বসে আছে। লুবানা কিছু না বুঝলেও তার নূরের জন্য খারাপ লাগলো। আসমিনকে তার খারাপ মনে হয়নি, তার সাথে খুবই ভালো ব্যবহার করে, বড় ভাইয়ের মতো স্নেহ করে। নূরের সমস্ত খবরাখবর তার থেকেই নেয়। মাথা ঘুরতে শুরু করেছে লুবানার। আপনি ঠিক আছেন ম্যাম? আজকের মিটিংগুলো ক্যান্সেল করে দাও, আমি বাসায় যাচ্ছি। লুবানা মাথায় নেড়ে সায় জানালো। আসমিন আজ সারাদিন নূরের খবর নেওয়ার সুযোগ পায়নি, মন্ত্রণালয়ে আটকে গেছে। ইদানিং নূরের শরীর খুব একটা ভালো থাকে না, খাওয়া দাওয়ার প্রচণ্ড অরুচি। আসমিন জোর করেও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি, তাই আজ ডাক্তার বাসায় আনার সিদ্ধান্ত নিয়েছে সে। তার বউ খাবার দেখে নাক মুখ কুচকে ফেলবে আর সে মুখ বুজে দেখবে, তা হতে পারে না। এক বিয়ে করেই তার এই অবস্থা, বাবার মতো দুই বউ থাকলে না জানি কি হতো। নূর বাসায় এসে ফ্রেশ হয়ে সোজা স্টাডি রুমে চলে গেল। মায়া বেগম নূরের খাবারটা স্টাডি রুমেই পাঠিয়ে দিল। বাসায় এখন আর একসাথে বসে খাওয়া দাওয়া হয় না, এক একজন এক এক সময় খায়। কামিনী চৌধুরী কানাডা গিয়েছে 2 দিন আগে। মায়া বেগমের সাথে সে খারাপ ব্যবহার করে না, কোনো কথাও বলে না। আমজাদ চৌধুরীর সামনেও খুব কম পড়ে। আমজাদ চৌধুরী চাতক পাখির মতো বসে থাকে তাকে এক পলক দেখার জন্য, কিন্তু দিনে একবারও দেখা পান না। মাঝে মাঝে সপ্তাহ পার হয়ে যায়, অপেক্ষা শেষ হয় না। আশ্বিন বাড়িতে যখন ঢুকেছে তখন রাত 10টা। আমজাদ চৌধুরী সোফায় চোখ বুজে বসে আছে। কয়েকদিনে বয়স অর্ধেক বেড়ে গিয়েছে। আশ্বিন ধপ করে গিয়ে তার পাশে বসে পড়ল। গম্ভীর গলায় বলল, এভাবে বসে আছো কেন? ক্লান্ত লাগছে তোমাকে? এভাবে চললে তো নূরের আর ননদের মুখ দেখা হবে না। আমি কত বড় মুখ করে বলেছি আমার আব্বু ইজা স্ট্রং ম্যান, আর তুমি কিনা বোয়াল মাছের মতো চিত হয়ে পড়ে আছো। কালকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কলিকাতা হার্বাল এক ফাইলই যথেষ্ট। স্টাডি রুমে বিধ্বস্ত হয়ে বসে আছে নূর। অনুভূতিহীন চোখে এক মনে তাকিয়ে আছে আসমিনের ডায়েরির দিকে। একটি মাত্র ডায়েরি জীবনের অনেক অসমাপ্ত গল্পের সমাপ্তি টেনে দিয়েছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোর খামচে ধরে বসে আছে নূর। কান্না আটকানোর জন্য ঠোঁট কামড়ে ধরায় ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। ডায়েরি থেকে নজর সরিয়ে রক্তাক্ত চোখে তাকালো দেয়ালে টাঙানো আসমিনের বিশাল ফ্রেমের ছবির দিকে। নিজেকে টেনে হিঁচড়ে দাঁড় করালো নূর। ডায়েরিটা জায়গা মতো রেখে আসমিনের ছবির সামনে এসে দাঁড়ালো। ধোকা, এত বড় ধোকা! ছবিতে হাত বুলিয়ে, আপনাকে কি শাস্তি দেই বলুন তো মন্ত্রী সাহেব? কি নিখুঁত অভিনয় আপনার! আপনি তো নিজের পারফরমেন্স দেখিয়ে দিলেন, এবার আমারটা দেখানোর পালা। অভিনয় করতে ভালো লাগে, তাই না? তো চলুন, এক দফা টক্কর আমাদের মাঝেও হয়ে যাক, দাঁতে দাঁত চেপে। আপনার চালে যদি আপনাকে মাত না দিয়েছি, তো আমার নামও তেহজিব নূর শিকদার নয়। আসমিন আসার পর থেকে নূরকে একবারও দেখেনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কপাল কুঁচকে চারদিকে চোখ বোলালো সে। হাতের তাওয়ালটা বারান্দায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মায়া রান্নাঘরে কাজ করছিলেন। আসমিন নিচে এসে অস্থির গলায় বলল, নূর কোথায় আন্টি? বৌমা তো অনেকক্ষণ আগে স্টাডি রুমে গিয়েছে, দুপুরের খাবারটাও ওখানে খেয়েছে, নিচে তো আসতে দেখেনি। আসমিন ভয়ার্ত চোখে তাকালো মায়া বেগমের দিকে। হুঁশ ফিরতেই এক প্রকার দৌড়ে গেল স্টাডি রুমের দিকে। মায়া বেগম প্রথমে অবাক হলেও পরে মুচকি হেসে নিজের কাজে মন দিল। শুধু বাড়ির লোকই না, চেনা জানা সবাই জানে আসমিন নূরকে চোখে হারায়। শাহজাহানের মতো নূরের জন্য নূরমহল বানিয়ে ফেললেও কেউ অবাক হবে না। শেফকে নিজের কাজ বুঝিয়ে দিয়ে রুমের দিকে গেলেন মায়া বেগম। শরীরটা আজ খুব একটা ভালো না, জ্বর আসবে হয়তো। আমজাদ চৌধুরী তার দিকে ফিরেও তাকায় না। তাতে অবশ্য তার কষ্ট হয় না, বরং এমন নিখাত ভালোবাসা দেখে মনে মনে তৃপ্তি পায় সে। হুড়মুড় করে স্টাডি রুমে ঢুকতেই নূর আসমিনের দিকে চোখ তুলে তাকালো। নূরের হাতে সমরেশ মজুমদারের সাতকাহন বইটি। আসমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নূর মুচকি হেসে বই রেখে উঠে দাঁড়ালো। ধীর পায়ে কাছে এসে আসমিনের বুকে মাথা এলিয়ে দিল। আসমিনও আগলে নিল নূরকে। হৃৎপিণ্ডের তীব্র ধুকভুকানি নূরের কানে এসে বাড়ি খাচ্ছে। নূর বাঁকা হাসলো, ব্যঙ্গাত্মক গলায় বলল, ভয় পেয়েছেন নাকি মন্ত্রী সাহেব? এভাবে বুক কাঁপছে কেন? এভাবে তো অপরাধীর বুক কাঁপে। করেছেন নাকি কোনো বড়সড় অপরাধ? আসমিন হাত আলগা করে নূরকে নিজের সামনে আনলো। নূরের চোখে চোখ রেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। নূরের চোখ একেবারে শান্ত, হাসি হাসি মুখে সে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন নিজেকে শান্ত করলো। নূরকে নিজের সাথে চেপে ধরে আস্তে করে বলল, অপরাধ অপরাধ তো করেছি বউ। আজ সারাদিন বইয়ের খবর নিতে পারিনি, এটা তো গুরুতর অপরাধ। শাস্তি তো পেতেই হবে। আমি দিব আপনাকে শাস্তি। আজ সারা রাত আমার সাথে বারান্দায় গল্প করে কাটাতে হবে। শাস্তি মঞ্জুর তো মন্ত্রী সাহেব? আসমিন চোখে হাসলো। নূরের কপালে চুমু খেয়ে গোড় লাগা গলায় বলল, এমন শাস্তি আমি সারা জীবন পেতে চাই বউ। আসমিনের কাছে আসায় গা গুলিয়ে উঠল নূরের। নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। আসমিন ভ্রু কুচকে ফেললো। নূরের ঠোঁটের দিকে চোখ যেতেই চোয়াল শক্ত হয়ে গেল তার। দ্রুত পায়ে এসে নূরের গাল চেপে ধরলো। কাটা জায়গায় স্লাট করতে করতে বলল, এভাবে কাটলো কিভাবে? ঠোঁট কামড়েছো কেন? এখন আমি চুমু খাবো কোথায়?
প্রথম কথাগুলো রাগ করে বললেও শেষ কথাটা দুঃখী দুঃখী গলায় বলল আসমিন। নূর শান্ত চোখে তাকালো আসমিনের দিকে। অভিনয়ও বুঝি ভালোবাসা এত নিখুঁত হয়? এই মেয়ে কথা বলছো না কেন? আসমিনের ধমকের পিঠে কিছু বলার আগেই মাথা ঘুরে উঠল নূরের। ঝাপসা চোখে একবার আসমিনের দিকে তাকিয়ে ডলে পড়তেই আসমিন আগলে নিল নূরকে। অস্থির গলায় ডাকতে লাগলো, বউ কি হয়েছে তোমার? নূর। নূরকে কুলে তুলে নিজের রুমের দিকে যেতে যেতেই চিৎকার করে সবাইকে ডাকলো আসমিন। বিছানায় শুয়ে শুয়ে দিয়ে অস্থির হয়ে ফোন করলো ডক্টরকে। ততক্ষণে বাড়ির সবাই এসে পড়েছে। লুবানা গিয়ে নূরের হাত পা মালিশ করতে লাগলো। মায়া বেগম চোখে পানি ছিটিয়ে দিলেও নূরের জ্ঞান ফিরল না। আসমিন পাগলের মতো নূরকে ডেকে যাচ্ছে বারবার। লুবানার ছোট ভাই মিলন এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে আসমিনকে ভয় পায়। এখন আসমিনের পাগলামি দেখে আরো ভয়ে ছিটিয়ে গিয়েছে। আমজাদ চৌধুরী চিন্তিত গলায় বলল, এভাবে বসে থেকো না, ওকে হসপিটালে নিয়ে যাও। আসমিন আর এক মুহূর্ত দেরি করলো না। নূরকে কুলে তুলে রুম থেকে বেরোতেই সানভি হন্তদন্ত পায়ে প্রবেশ করলো ডক্টর নিয়ে। আসমিন আবার নূরকে রুমে নিয়ে শুয়ে দিল। সবাইকে বেরিয়ে যেতে বলতেই আসমিনের ভয়ঙ্কর দৃষ্টিতে দমে গেল ডক্টর। সবাই বেরিয়ে গেলেও আসমিন নূরের হাত ধরে তার পাশেই বসে রইল। ডক্টর চেক আপ করে মুচকি হেসে আসমিনের দিকে তাকিয়ে বলল, অভিনন্দন স্যার, শি ইজ প্রেগন্যান্ট। অতিরিক্ত চিন্তার জন্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। এখন ওনার রেস্ট প্রয়োজন। আমি ইনজেকশন দিয়ে দিচ্ছি, কাল সকালের আগে ঘুম ভাঙবে না। কাল হসপিটালে নিয়ে কিছু টেস্ট করিয়ে আনবেন, তাহলে ম্যামের কন্ডিশন ভালোভাবে বোঝা যাবে। ডক্টরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আসমিন। তার কানে শুধু একটা কথাই বাজছে, শি ইজ প্রেগন্যান্ট। ডাক্তারের বাকি কথা তার কানে গেল কি না বোঝা গেল না। গার্ড নেড়ে সম্মতি দিতেই ডাক্তার মুচকি হেসে বেরিয়ে গেল। আসমিন এক মনে তাকিয়ে আছে নূরের দিকে। নূরের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আসমিনের হাতের মুঠোয় থাকা নূরের হাতটায় কয়েকটা নখ ভেঙে গিয়েছে। আসমিন হালকা ঝুঁকে জড়িয়ে ধরল নূরকে। উত্তেজনায় তার পুরো শরীর কাঁপছে, মনে হচ্ছে সে জ্ঞান হারাবে। নিচে লুবানার চিৎকার শোনা যাচ্ছে। সানভি ধমকেও তাকে থামাতে পারছে না। এভাবে চিৎকার করছো কেন সাবানা? অসভ্যের মতো চিৎকার করা বন্ধ করো। ছি, কি গলা! মনে হচ্ছে ফাটা বাঁশের ভিতর আটকে পড়া ইঁদুর কিচমিচ করছে। লুবানা সমস্ত আনন্দ ভুলে ফুঁসে উঠল। কটমট করে তাকালো সানভির দিকে। ও হ্যালো মিস্টার কবরস্থানের বাসিন্দা, আমার নাম লুবানা। লুবানা, নট সাবানা। আর আমার গলা মোটেও ইঁদুরের মতো নয়। আপনার কানে সমস্যা। লক্কর ঝক্কর যন্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াতে লজ্জা করে না আপনার? তাজ্জব ব্যাপার। সানভি রাগি চোখে তাকিয়ে আছে লুবানার দিকে। মেয়ের সাহস দেখে অবাক হচ্ছে সে। আর এদিকে লিমন দুজনের ঝগড়া দেখছে আর হাই তুলছে। আমজাদ চৌধুরী আর মায়া বেগম নূরের রুমে গিয়েছে, না হলে ইজ্জত পানি পানি হয়ে যেত এই মেয়ের জন্য। দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না, না হলে সাদে তুলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। বেয়াদবির একটা আদব থাকা দরকার। হু, আসছে ধাক্কা দিতে। বলি হাড়গুড় সব ঠিক জায়গায় আছে তো? আগে চেক করে আসুন। দেখা গেল চোখ কানের মতো হাড্ডিও দুই একটা কপড়ে রেখে এসেছেন। লুবানা মুখ বাঁকিয়ে চলে গেল। সানভি কটমট করতে করতে লিমনকে বলল, দেখেছো দেখেছো কেমন বেয়াদব? লিমন হকচকিয়ে গেল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, জি ভাইয়া, ছোটবেলা থেকেই দেখছি। আসমিনের পাশে দাঁড়িয়ে আছে আমজাদ চৌধুরী। ছেলের খুশির পরিমাণ তার চেহারার দেখেই বোঝা যাচ্ছে। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে দাম্ভিক হাসি দিল। আমজাদ চৌধুরী ভ্রুকুচকে তাকালো ছেলের দিকে। নিশ্চিত এখন বেহায়া মার্কা কিছু বলবে। এখানে মায়া বেগমও আছে। আমজাদ চৌধুরী আর লজ্জায় পড়তে চাইল না। রুম থেকে বেরিয়ে যেতে নিতেই আসমিন তার কানে কানে ফিসফিস করে বলল, একা যাচ্ছ কেন? তোমার বউ নিয়ে যাও। একা গেলে সুখবর পাবো কিভাবে? ওষুধে তো কাজ করার কথা। খাচ্ছ তো ঠিকঠাক? মনের মধ্যে দুষ্ট আমজাদ চৌধুরী উকি দেয়নি এখনো। না, টিউবলাইট হয়ে যাওনি তো আবার? আমজাদ চৌধুরী মনে মনে কয়েক গা লাগালেন ছেলের গালে। এরকম একটা বজ্জাত ছেলে তারই কেন হতে হলো? দ্রুত পায়ে রুম ত্যাগ করলেন তিনি। বাকি ইজ্জতটুকু এই ছেলের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। নিজেকে মাঝে মাঝে অসহায় রমণী মনে হয়, আর আসমিনকে রাস্তার বখাটে। রাতের আকাশে অজস্র তারার মেলা বসেছে। চারদিকের ভ্যাপসা গরমের কারণে সবার জীবন ওষ্ঠাগত। ছাদের দোলনায় বসে গরমের তীব্রতা আন্দাজ করতে পারছে নূর। সারাদিন এসির ভেতর থেকে গরমের তীব্রতা উপভোগ করার সুযোগ হয় না। পূর্বপুরুষদের অর্জনের জন্য এই বিলাসবহুল জীবন তার। কি হতো যদি এত বিলাসিতা না থাকতো? আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো তারাও না হয় সংগ্রাম করে বেঁচে থাকতো। দামি গাড়িতে না চড়ে লোকাল বাসে চড়ে সবার মতো সাধারণ জীবনযাপন করত। দিন শেষে আপন মানুষগুলোকে পাশে তো পাওয়া যেত। কি হবে এত অর্থ প্রতিপত্তি দিয়ে? আভিজাত্য যদি দিন শেষে নিঃসঙ্গতা দেয়, তাই সেই আভিজাত্য তো অভিশাপ স্বরূপ। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নূরের। পেটে হাত রেখে অনুভব করলো নিজের অস্তিত্বকে। মা হওয়ার সংবাদ তাকে আশমিনী দিয়েছে। চোখে মুখে তার কি নিদারুণ জ্যোতি ছিল! ভাবতেই নূরের ঠোঁটে বিষাদের হাসি ফুটে উঠল। কি হতো তাকে একটু ভালোবাসলে? মিথ্যা ভালোবাসি না বলে, সত্যি ঘৃণা করি বলে না হয় গুলি করে দিত।
মৃত্যু যন্ত্রণা হয়তো এই মিথ্যার যন্ত্রণার থেকে কমই হতো। এই যে ক্ষণে ক্ষণে বুক ভারী হয়ে আসে, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে থেকে মরণ যন্ত্রণা দেয়, এর চেয়ে কি মৃত্যু ভালো ছিল না? আহা কষ্ট! এই কষ্ট তার পিছু কেন ছাড়ছে না? আর কতটা যন্ত্রণা ভোগ করলে কষ্ট তাকে রেহাই দিবে? এখানে কি করছো নূর? আমজাদ চৌধুরীর কথায় চোখ তুলে তাকালো নূর। বিষাদ মাখা হাসি দিয়ে আবার আকাশ দেখায় মন দিল। আজকাল কাউকে তার সহ্য হয় না। আশেপাশের সবাইকে প্রতারক মনে হয়। এত মানুষের ভিড়ে তার কেন একজন আপন মানুষ নেই, এই ভেবেই দিনের অর্ধেকটা সময় কেটে যায়। আমজাদ চৌধুরী এসে নূরের পাশে বসলো। নূরের মলিন চেহারা দেখে শান্ত শ্বাস ছাড়লো। কিছু না করেও এই মেয়েটাকেই সব কষ্ট ভোগ করতে হচ্ছে। নিয়তি এত নিষ্ঠুর কেন? রাত হয়ে গেছে তো মা, এই সময়ে এভাবে এখানে বসে থাকতে নেই। ঘরেই যদি যান নেয়ার মানুষ থাকে তাহলে বাইরে আর কিসের ভয়? ঘরেই যদি জান নেওয়ার মানুষ থাকে তাহলে বাইরে আর কিসের ভয়? আমজাদ চৌধুরী হকচকিয়ে গেল। হতভম্ব গলায় বলল, কি বলছো মা? একটা গল্প শুনবে আঙ্কেল? এক অবাগী রাজকুমারীর গল্প। আমজাদ চৌধুরী শান্ত চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর হালকা হেসে বলতে শুরু করলো, এক দেশে এক রাজকুমারী ছিল, রাজা রানীর চোখের মণি। হেসে খেলে তাদের জীবন পার হচ্ছিল। একদিন হুট করেই তাদের জীবনে অতীত হানা দিল। রাজার বোন প্রেমে পড়েছিল এক বিন্দেশি যুবকের। রাজার অগোচরে রেজিস্ট্রি করে বিয়েও করেছিল তারা। একমাত্র বোনের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রাজা। ক্ষুব্ধ হয়ে বোনের কাছে গেলে জবাব চাই ক্ষুব্ধ হয়ে বোনের কাছে গেল জবাব চাইতে। বোন নিজের ভালোবাসার কথা জানালো, রাজা তাদের মানতে অস্বীকৃতি জানান। বোনও জেদ ধরে রাজার সাথে তর্কে লিপ্ত হয়। রানী দুজনকে থামাতে ব্যর্থ হলে রাজার বোনকে বোঝায় আপাতত রাজার কথা মেনে নিতে। বোন তাকে অপমান করতে পিছপা হয় না। বড় বোনের মতো ভাবির গায়ে হাত তুলতেও পিছপা হয় না। প্রেয়সীর গায়ে হাত আঘাত সহ্য করতে না পারে প্রেয়সীর গায়ে আঘাত সহ্য করতে পারে না রাজা। সকল রাগ গিয়ে জমা হয় ভিনদেশি যুবকের উপর। আঘাত করে বসে বোনের স্বামীকে। দুর্ঘটনাবশত মৃত্যু হয় তার। স্বামীর মৃত্যুর সুখে নিস্তব্ধ হয়ে যায় বোন। মৃত্যুর কারণ ধামাচাপা দিলেও বোনের নজরে থেকে যায় আজীবন দোষী। 2 মাসের অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে বারবার আফসোস করতে থাকে রাজা। বোনের নীরবতা তাকে বারবার চোখে আঙ্গুল দিয়ে নিজের অপরাধ দেখিয়ে দিচ্ছিল। হাতে পায়ে ধরেও ক্ষমা পায়নি সে। 9 মাস পরে এক ফুটফুটে ছেলের জন্ম দেয় সে। ছেলের জন্ম দেওয়ার 3 মাস পর বিয়ে করে নিজের বেস্ট ফ্রেন্ডকে, যাকে ভালোবাসলেও আজ পর্যন্ত স্বামীর অধিকার দিতে পারেনি। নিজের প্রথম ভালোবাসাকে ভুলে এগিয়ে যেতে পারেনি সে। ছেলেকে সবসময় নিজের থেকে দূরে রেখেছে সে। ছেলের মুখের আদল বারবার তাকে তার ভালোবাসার মানুষটির কথা মনে করিয়ে দিত, যাকে তারই ভাই খুন করেছে। প্রতিশোধের আগুনে বারবার নিজের সত্তাকে জ্বালিয়ে ভাইকে ধ্বংসের খেলার নেমেছে সে। ক্ষমা করার ভান করে তাকে বারবার আঘাত করেছে। ঠান্ডা মাথায় তার প্রিয়তমা স্ত্রীকে খুন করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। দেখাশোনার নাম করে রাজার আদরের রাজকুমারীকে চাকরানির মতো ট্রিট করেছে। প্রথম স্বামীর বোনকে দিয়ে রাজাকে সিডিউস করেছে। সেই সন্তানদেরকেই তাকে ধ্বংস করার জন্য কাজে লাগিয়েছে। শেষ পর্যন্ত নিজের ছেলেকে দিয়ে তাচ্ছিল্যের হেসে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, এক ভুলের কত শাস্তি হয় বলো তো? অনুশোচনার চেয়ে বড় শাস্তি কি এই পৃথিবীতে আর কিছু আছে? এখন রাজকুমারী যদি প্রতিশোধ নিতে চায়, তার মাকে খুন করার প্রতিশোধ, তার শৈশব কৈশোর নষ্ট করার প্রতিশোধ, মিথ্যা সম্পর্কে বেঁধে দেওয়ার প্রতিশোধ, ভালোবাসার নামে ঠকানোর প্রতিশোধ, তাকে এই পৃথিবীতে পুরোপুরি এতিম করে দেওয়ার প্রতিশোধ, তাকে প্রতারণার মতো মরণ যন্ত্রণা দেওয়ার প্রতিশোধ, তখন রাজকুমারী অপরাধী হবে না তো? কিছু না করেও সেই তো সবচেয়ে বেশি শাস্তি পেল। তার প্রতিশোধ নেওয়া অন্যায় হবে না, তাই না? আমজাদ চৌধুরীর চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। নূরের দিকে তাকানোর সাহস নেই তার। এই তিক্ত সত্যিগুলো নূর কিভাবে জানলো তা নিয়েও মাথা ব্যথা নেই। আশমিন তার ছেলে না হলেও সে তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। নিজের বুকে রেখে মানুষ করেছে তাকে। কখনো বুঝতে দেয়নি সে তার নিজের ছেলে না। একটা সময় এসে আশমিনও সত্যিটা জেনে যায়। সত্য হচ্ছে সূর্যের আলোর মতো, হাজার মেঘের আড়ালে ঢাকা পড়লেও তা এক সময় প্রকাশ পাবেই। আশমিন সত্যিটা জানলেও সব সময় না জানার ভান করে থেকেছে। আগের চেয়ে বেশি তার সাথে শুরু করে বন্ধুর মতো মিশেছে তার সাথে। এক সিগারেট দুইজনে ভাগ করে খেয়েছে কত। তার বাবা হয়ে সে এখনও ভার্জিন, সেই আফসোসে কত কত হতাশার শ্বাস ফেলেছে। শুধুমাত্র কামিনীর প্রতিশোধের নেশা সব কিছু শেষ করে দিল। নূরের অসমাপ্ত কথার রেশ প্রমাণ করেছে সে আরও অনেক কিছু জানে। আর চুপ থাকার মেয়েও সে না। ছেলের জন্য বুকের ভেতর আনচান করতে লাগলো আমজাদ চৌধুরী। সে জানে তার ছেলে কতটা হিংস্র। ঠান্ডা মাথায় ভাগ স্বীকার করার মতো ছেলে তার। আমজাদ চৌধুরী ভয়ে চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে মলিন হাসল নূর। তাকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল,
চিন্তা করো না আঙ্কেল, আমি প্রতিশোধ নিব না। প্রতিশোধ শুধু ধ্বংস করে। আমি চাই না আমার সন্তান আমার মতো জীবন পাক। মন্ত্রী সাহেবকে কিছু জানিও না। সম্পর্কে আর কোনো দূরত্ব চাই না আমি। স্বামী সন্তান নিয়ে শান্তিতে সংসার করতে চাই। আমজাদ চৌধুরী স্বস্তির শ্বাস ছাড়ল। নূরের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ভরাট গলায় বলল, কষ্ট পেও না মা। সব কিছু বাদ দিলেও এ কথা সত্যি, আসমিন তোমাকে পাগলের মতো ভালোবাসে। ওর ধ্যান ধারণা একমাত্র তুমি। তোমার শূন্যতা ওকে কতটা উন্মাদ করে দেয় তা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। ওকে কষ্ট দিও না। তাড়াতাড়ি নিচে চলে এসো। আসমিন এসে তোমাকে এখানে দেখলে রাগ করবে। নূর মাথা নাড়িয়ে সায় জানালো। আমজাদ চৌধুরী ধীর পায়ে নেমে গেল ছাদ থেকে। নূর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, যে ভালোবাসা আমাকে বারবার আঘাত করছে সে ভালোবাসা দিয়ে আমি কি করব আঙ্কেল? আমি তাকে কষ্ট দিব না। সে নিজেই তার কষ্টের কারণ হবে। সব থেকেও সে থাকবে নিঃসঙ্গ। সে বিষাদের সাগরে সে আমাকে ফেলে দিয়েছে। সে বিষাদের স্বাদ সে পাবে না তা কি করে হতে পারে? আসমিন জাহিন চৌধুরী যদি তার মায়ের ছেলে হয় তাহলে তেজিব নূর শিকদারও তার বাবার মেয়ে। ধোকার পাল্টা জবাব দেয়া তার রক্তের বৈশিষ্ট্য। বউ। আসমিনের ক্লান্ত গলা শুনে চোখ তুলে তাকালো নূর। সাদা পাঞ্জাবিতে রাজপুত্রের মতো লাগছে আসমিনকে। মুচকি হেসে হাত বাড়িয়ে দিল নূর। আসমিন নূরের হাত ধরে ধপ করে এসে বসে পড়ল নূরের পাশে। নূরের হাতে চুমু খেয়ে এক হাতে জড়িয়ে ধরল তাকে। নূরও বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে আসমিনের বুকে গায়ে এলিয়ে দিল। ছাদে আসতে নিষেধ করেছি না? এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে তো তোমার। আমি যখন বাসায় থাকবো তখন আমাকে বলবে, আমি কুলে করে নিয়ে আসবো তোমাকে। আসমিন কুচকানো মুখ দেখে হেসে ফেলল নূর। কাঁধে থুতনি ঠেকিয়ে নির্বিশেষ তাকিয়ে রইল আসমিনের ক্লান্ত চেহারার দিকে। এভাবে তাকিয়ে থেকেও না তো। আমার লজ্জা লাগে। আপনার লজ্জাও লাগে? অবাক হয়ে। আমি খুব লাজুক ছেলে বুঝলে। প্রথম যেদিন তোমাকে গভীরভাবে ছুঁয়েছিলাম সেদিন আমি 2 সেকেন্ড লজ্জায় চোখ বন্ধ করেছিলাম। ভাবা যায়? ইস, এত লজ্জার জন্যই তো সুখবর পেতে 12 দিন দেরি হলো। এত লজ্জা নিয়ে তো বছর বছর বাবা হতে পারবো না। কেমন বউ তুমি! বরের লজ্জা ভাঙাতে পারো না। নূর হতবম্ব হয়ে রাগ করতেও ভুলে গেল। 2 মিনিট আসমিনের গলা চেপে ধরার অদম্য ইচ্ছাটাকে ঘুম পাড়িয়ে হতাশার শ্বাস ফেলল। এই ছিল ইটপাটকেলের 25 থেকে 27 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।